আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়েছি। সো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে এনডিসি অ্যাডমিশন টেস্ট। ঠিক আছে। তো আগের দিন আমরা সেন্ট জোসেফের যে পরীক্ষাটা আছে সেটা নিয়ে কিছু ধারণা আমরা ট্রাই করছি। আর আজকে আমরা ট্রাই করব এনডিসির যে অ্যাডমিশন টেস্ট, ওইটার কি নিয়ম কানুন, কি করা যাবে কি করা যাবে না, কিভাবে প্রিপারেশন নিতে হবে, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আহ আমাদের সাথে আমাদের চ্যানেলের ইনস্ট্রাক্টর আছে আরিক। আর হ্যালো। আমাদের গেস্ট হিসেবে আছে নটরডেমিয়ান, প্রাক্তন নটরডেমের ছাত্র সৌমিও। সৌমিও, হাই। আসসালামু আলাইকুম। হ্যালো। সৌমিও, কি অবস্থা তোমার? কেমন যাচ্ছে দিনকাল? যাচ্ছে মোটামুটি, এই তো অ্যাডমিশনের পরে বসে আছি। আচ্ছা। ক্লাস তো শুরুর অপেক্ষা করতেছি। তো মোটামুটি আমাদের অ্যাডমিশন লাইফ শেষ, এখন একটা বোরিং টাইম যাচ্ছে। তো ফার্স্টে আমি তোমার সম্পর্কে একটু মানে শর্টলি বলতে বলবো, অ্যাডমিশন জার্নিটা সম্পর্কে একটু বলতে বলবো। সো এইচএসসি এর পরের অ্যাডমিশন জার্নিটা। জি জি, এইটাই। তো এসএসসি এর পরে, এইচএসসি এর পরে আমার অ্যাডমিশন জার্নি খুব বেশি স্মুথ ছিল না। ফার্স্টে উদ্ভাসে ভর্তি হইলাম, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করে গেলাম সুন্দর করে। তারপরে ফার্স্ট উইকলিতে সুন্দর একটা মারা। এভাবে চলতে চলতে এক সময় নাম্বারটা 230-এর মধ্যে 100-র আশেপাশে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে 170-80-তে পৌঁছাইলো। ভালো কথা। তারপরে তো আমাদের প্রথমে আসছিল কুয়েটের অ্যাডমিশন টেস্ট, রাইট? হ্যাঁ। বাট কুয়েটের অ্যাডমিশন টেস্টটা ভালোই গেছিল। ইচ এন্ড এভরি অ্যাডমিশন টেস্ট went well except the বুয়েট written admission test. I messed up in the math part. So yeah, এই তো। তারপরে আমারও কুয়েটেই চান্স আসছিল, আমি কুয়েটে ভর্তি হয়ে গেছিলাম সিএসসি সাবজেক্টে। বাট আমরা যেদিন খুলনায় বাসা নিলাম, ঠিক তার পরের দিন শুনতে দিল ডিউর রেজাল্ট। তো আবার এবার ডিউতে ভর্তি হয়ে গেলাম, এখন ফাইনাল অ্যালোকেশনের অপেক্ষায় আছি। আচ্ছা, তাহলে বর্তমানে তুমি ডিউতে আছো আর কি। হ্যাঁ। তো আমরা আজকের মূল যে বিষয় সেটা চলে যাই। ঠিক আছে। তো এনডিসি সম্পর্কে একটা মোটামুটি অনেক কথাবার্তা আছে, অনেকেই বিভিন্ন ধরনের ধারণা জানে। তো যেহেতু তুমি এনডিসি থেকে 2 বছরের মতো পার করে আসছো, তো ফার্স্টে আমি তোমার অ্যাডমিশন জার্নি সম্পর্কে আজ করবো আর কি। অ্যাডমিশনের আগে, এনডিসি অ্যাডমিশনের আগে একটা টাইম পাইছো তুমি, এসএসসি পরে মোটামুটি একটা 2 মাসের মতো একটা গ্যাপ পাওয়া যায়। তো ওই টাইমটা আসলে কিভাবে কাজে লাগাইছো, এটা সম্পর্কে একটু শর্টলি বলো যদি। এসএসসি তো আমাদের এসএসসি অনেক দেরি করে হয়েছিল। বাট এসএসসি শেষ করার পরপরই মূলত আমি পড়া শুরু করি এনডিসির জন্য। বাট ফার্স্ট এসএসসি দেওয়ার আগ পর্যন্ত আমি যে এনডিসিতে পড়বো বা এনডিসিতে আসবো এমন কোনো ধারণা ছিল না। বাট পরে সিনিয়রদের কাছে কথা বলে জানলাম যে এনডিসিতে নাকি ভালো পড়াশোনা হয়, মানে ভালো প্র্যাকটিস হয় বলতে গেলে পড়াশোনার, পরিবেশ ভালো। তো তুই এনডিসির জন্য প্রিপারেশন নে বা সেন্ট জোসেফের জন্য প্রিপারেশন নে। তো আমি এই দুইটার জন্য যে কোনো একটা অ্যাডমিশন নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলাম। তো এইভাবে গেল 2 মাস। মূলত তখন তেমন কিছুই করা হয় না অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া তাছাড়া। আচ্ছা, মানে শুরু থেকেই টার্গেট ছিল না যে আসলে এনডিসি তেই পড়বো, এরকম কিছু না? আহ, না না, আমি আমি আগে ছিলাম রাজুকে। তো এনডিসি এনডিসিতে আসার মূল কারণ হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এনডিসি থেকে প্রতি বছর বিভিন্ন জায়গায় যেরকম বেশি মাত্রায় চান্স পায়, মূলত সেভাবে বলবো না, বাট এনডিসিতে কম্পিটিশন অনেক বেশি, কারণ সারা দেশ থেকে সব ভালো ভালো স্টুডেন্টরা এখানে আসে। সো ওদের সাথে পড়াশোনা করলে আসলে নিজের আসল ক্যাপাবিলিটিটা সম্পর্কে খুব ভালো মতো ধারণা পাওয়া যায়, আইডিয়া পাওয়া যায়। কেউ কখনো কোনো জায়গায় ওভার কনফিডেন্স নিয়ে যায় না, বা নিজেকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করতে পারে। তো এনডিসিতে সেজন্য আসতে চাই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি তোমার জার্নি সম্পর্কে জানছি। সো এখন তুমি জুনিয়রদের জন্য একটা উপদেশ দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে? তো প্রথমে আমি বলবো যে ম্যাটেরিয়ালস নিয়ে আসলে, যে এসএসসির পর একটা টাইম থাকে, মেন বই তো অবশ্যই পড়তে হয়। সো মেন বইয়ের আসলে কোন জিনিসগুলো গুরুত্ব দিতে হয়, অ্যান্ড মেন বইয়ের পাশাপাশি কি আর কোনো জিনিস প্রয়োজন আছে, এই টাইপের কিছু যদি বলো। আসলে 9-10-এর আমাদের মেন বইটা তো ছিল অনেক অনেক কম থিওরি বা কম প্র্যাকটিস টাইপ। যেমন আমাদের তড়িৎ অধ্যায়ে কোনোদিন হয়তো বর্তনীতে
কোন দিক থেকে কত কারেন্ট প্রবাহিত হবে সেটা কোনোদিন বেরও করতে শেখানো হয় না, বাট এটা ঠিকই পরীক্ষায় চলে আসতো। সো আমার মনে হয় এসএসসি তে মেন বইয়ের চেয়ে টেস্ট পেপারের গুরুত্বটা অনেক বেশি, তো সেটা এনডিসি তে অনেক বেশি বোঝা যায়। এনডিসি তে আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আমার মনে আছে সিরিজ রিলেটেড কিছু কোয়েশ্চেন আসছিল, তারপরে ফিজিক্সের খুবই বেসিক টাইপ কিছু কোয়েশ্চেন আসছিল। তো সেগুলো করার জন্য মেন বইয়ের পাশাপাশি টেস্ট পেপার সলভ করা বা নিজে নিজে কনসেপ্ট বোঝাটা বেশি অনেক জরুরি, অ্যাপার্ট ফ্রম আচ্ছা, সেন্ট জোসেফ। তো এনডিসির জন্য কনসেপ্ট অনেক জরুরি। এনডিসির জন্য কনসেপ্টটা অনেক জরুরি। আচ্ছা, আমাদের সময় দেখছিলাম যে এনডিসি পরীক্ষা যেটা আছে ওইটার মধ্যে কিন্তু শর্ট কোশ্চেন গুলো আসছিল, বাট হ্যাঁ, হ্যাঁ। বিগত কয়েক বছরে কিন্তু আবার এমসিকিউ আসছে। তো এর ব্যাপারে যদি বলো যে মানে অ্যাডমিশন প্রসেসটা যেটা আছে, কোশ্চেন প্রসেস যেটা, ওটা কিন্তু চেঞ্জ হয়। হ্যাঁ, তাহলে আহ, তোমার পরবর্তী যে সময় ছিল ওইখানে কি ধরনের কোশ্চেন হয়েছে আর কি? আহ, আমার পরের বছরে যে অ্যাডমিশন টেস্ট গুলো হয়েছে সেগুলা আমার সবগুলো মনে নাই, বাট আমাদের ঠিক পরের বছর যে অ্যাডমিশন টেস্টটা হয়েছে সেই অ্যাডমিশন টেস্টে বেশিরভাগ আমাদের মধ্যে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আসছে। তো তাদের বেশিরভাগ সময় জিজ্ঞাসা করছে খুবই বেসিক টাইপ কোশ্চেন, যেমন ম্যাথে একটা কোশ্চেন আসছিল লগারিদম কাকে বলে। তো ডেফিনেশন চাইছিল বা কনসেপ্ট চাইছিল ডেফিনেশন গুলো থেকে। মানে এনডিসি আসলে কি ধরনের কোশ্চেন হবে সেটা আসলে আগে থেকে বলা পসিবল না, বাট কনসেপ্টটা আসলে খুবই, ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ আসলে সব সময় আগের বছরগুলোতে এমসিকিউ আসছে, বাট আমাদের সময় থেকে শুরু হয়েছে শর্ট অ্যান্সার কোশ্চেন ধরা। আমিও মোটেও প্রিপেয়ার ছিলাম না শর্ট অ্যান্সার কোশ্চেনের জন্য, কারণ আমি সারা জীবন এমসিকিউ, আমি এই 2টা মাস পরে এমসিকিউ প্রিপারেশন নিয়েছিলাম। আচ্ছা, এখন এনডিসি পরীক্ষাতে অবশ্য টাইম অনেক কম দেয়, 30 মিনিট থেকে 40 মিনিটের সময় দেয়। তো আমাদের অবশ্যই মানে জুনিয়র যারা আছে তাদের উচিত খুব বেশি বড় কোশ্চেনের দিকে ফোকাস না করা, শর্টলি যেগুলো অ্যান্সার করা যায় সেগুলোতে ফোকাস করা উচিত। আচ্ছা, তো তোমার আসলে তোমার কাছে কি মনে হয় যে এনডিসি পরীক্ষায় তোমার কোন জিনিসটা হেল্প করছে, কোন জিনিসটার জন্য তুমি চান্সটা মানে অনেক বেশি শিওর করে নিতে পারছো? এনডিসি পরীক্ষায় আমার সবচেয়ে বেশি হেল্প করছে হচ্ছে ক্যালকুলেটর। আহ, এখন ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের এখন এমন সময় এমন একটা অবস্থা হয় যে ক্যালকুলেটর ছাড়া কিছুই সে করতে পারে না। সেন্ট জোসেফে তো ক্যালকুলেটর অ্যালাউড ছিল না, বাট নটরডেমে ক্যালকুলেটর অ্যালাউড ছিল। আমি ক্যালকুলেটর ছাড়া যেহেতু ম্যাথ প্র্যাকটিস করি না, তো সেটা এনডিসিটা অনেক হেল্প করছে। প্লাস টাইম মেনটেনেন্সের কথাও, টাইম মেনটেনিং এর কথাও বলা যায়, যেহেতু খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়। তো আমার ফার্স্টে এনডিসির কোয়েশ্চেন যখন আমার প্রথম 20 মিনিট গেছে তখন আমি খেয়াল করে দেখলাম আমার যেই পেসে অ্যান্সার দেওয়া উচিত আমি আসলে সেই পেসে অ্যান্সার দিচ্ছি না। এমন চলতে থাকলে আমি হয়তো রিটেনের যে প্যারাগ্রাফটা আসছে সেটা অ্যান্সারও করতে পারবো না। তো তখন আমি খুব সম্ভবত 2-3টা কোয়েশ্চেন স্কিপ করছিলাম বড় বড় দেখে। বা তো সেজন্য পরীক্ষা শুরু থেকে ঠিক করে নেওয়া যে অন্তত পরীক্ষা শুরু আগে দেখে নেওয়া যে কি টাইপের কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেন গুলোর লেন্থ কেমন, সে অনুযায়ী অন্তত টাইমটা আমি কিভাবে অ্যান্সার করবো এটা সাজিয়ে নেওয়ার জন্য অন্তত 1 মিনিট টাইম নেওয়া উচিত, যেহেতু হ্যাঁ, মানে আমি কোশ্চেন আরো দেখার কয়েকটা পরে কোয়েশ্চেন এক্সট্রা অ্যান্সার করতে পারতাম। কোশ্চেনটা একটা ভালো করে একবার চেক দিয়ে ঠিক করে নেওয়া উচিত আর কি, কোনগুলো অ্যান্সার করা যাবে কোনগুলো অ্যান্সার করা যাবে না। আচ্ছা, আমরা সব অ্যাডমিশনের ক্ষেত্রে জানি যে যে কোশ্চেন গুলো আমরা পারি সেগুলো আর কি আগে অ্যান্সার করতে হয়। অবশ্যই এনডিসিও তার ব্যতিক্রম না। তো এনডিসির জার্নি তোমার মোটামুটি মানে একটা বেসিক টাইপের জার্নি। তো তুমি বললা যে মেইন বইয়ের দিকে ফোকাস করছো, এন্ড মানে নিজের মতো করে পড়া গুছাইছো। এন্ড তুমি কি কোনো জায়গায় অ্যাডমিট ছিলা কোচিং, মানে এনডিসি পরীক্ষার জন্য কি আসলে কোচিং লাগে? এনডিসি পরীক্ষার জন্য এনডিসি তো প্রচার করে কোচিং দরকার নেই, বাট আমি খুব সুন্দর করে এসএসসি পরীক্ষাটা শেষ করার পরের দিন যে অভ্যাসে সুন্দর করে ভর্তি হয়ে গেছে। আহ, মূলত আমি বলবো যে কোচিং সেন্টার আসলেই দরকার নাই, যে সেটা আমি ভর্তি পরীক্ষা দেওয়ার সময় বুঝতে পারছি। বেশিরভাগ সময় কোচিং সেন্টার গুলোতে যে উদ্ভট টাইপ কোয়েশ্চেন গুলো আসে সেগুলো আসলে থাকে না মেন অ্যাডমিশন টেস্টে। বাট আমাদের নটরডেমে একজন টিচার ছিল, তিনি বলতেন যে ট্রেন হার্ড, ফাইট ইজি। তো যেহেতু কোচিং এ হার্ড কোশ্চেনে আমি প্র্যাকটিস করছি বেশিরভাগ সময়, কোচিং হয়তো কম নাম্বার পাইতাম, বাট কোচিং এ কম সময়ের মধ্যে হার্ড কোশ্চেন গুলো অ্যান্সার করা মূলত এনডিসি ভর্তি পরীক্ষায় এসে সাহায্য করছে।
আচ্ছা, তো এনডিসি নিয়ে আমরা মোটামুটি যে তথ্যগুলা সেগুলা জানলাম, অ্যান্ড প্রিপারেশনের ক্ষেত্রে আমরা মেইন বইয়ের দিকে ফোকাস করব, অ্যান্ড কারো কাছে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কোচিং এ ভর্তি হয়ে যাওয়ার রেকমেন্ডেশন রইলো। এখন আমরা অনেক ক্ষেত্রে দেখি লাস্টে যে এক্সাম গুলা নেয় উদ্বাসে বা অন্য কোনো কোচিং সেন্টার গুলোতে, যে ফাইনাল মডেল টেস্ট এক্সাম পরীক্ষার আগ দিয়ে হয়, ওগুলা সম্পর্কে একটু যদি বলো। উদ্ভাসে ফাইনাল মডেল টেস্ট আমাদের নিছিল। আমাদের উদ্ভাসে বেশিরভাগ সময় ইংলিশের ক্ষেত্রে যে ইংলিশের যে কোশ্চেন গুলো আসতো সেগুলো অনেক হার্ড হইতো, বাট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এগুলোতে যে কোশ্চেন গুলো আসতো সেগুলো বেশিরভাগ সময় বই স্ট্যান্ডার্ড বা টেস্ট পেপার স্ট্যান্ডার্ডই বলা যায়। তো আমাদের খুব সম্ভবত আমি যতটুকু মনে করতে পারি আমাদের সময় আমরা যখন ফাইনাল মডেল টেস্ট গুলো দিচ্ছিলাম তখন আমাদের এমসিকিউ আসতো, শর্ট অ্যান্সার কোশ্চেনও আসতো। ফার্স্টে আমরা শর্ট অ্যান্সার কোশ্চেন প্র্যাকটিস করি নাই, বাট একদম যখন লাস্টের দিকে ফাইনাল মডেল টেস্ট শুরু হয় তখন এমসিকিউ থাকতো অনেক বেশি পার্ট করে, আর শর্ট অ্যান্সার কোশ্চেন থাকতো লাস্টে 15-20 মার্কের, 110 মার্ক বা 120 মার্কের এরকম পরীক্ষার মধ্যে। সো ইয়া, দ্যাটস তো দ্য আর কি কোয়েশ্চেন। আমাদের মোটামুটি সব ধরনের প্রিপারেশন রাখতে হবে, শুধু যে এমসিকিউ প্রিপারেশন নিলে হবে তা না, শর্ট কোশ্চেনের দিকেও খেয়াল রাখতে হবে। তো রিসেন্টলি যেহেতু শর্ট কোশ্চেন আসছে, তো শর্ট কোশ্চেনই পড়লে হবে না, এমসিকিউটা একটু দেখতে হবে। হ্যাঁ, তো তোমার কাছে কি মনে হয় যে মেইন বইটা কি এনাফ এই পরীক্ষার জন্য? না, মেন বই হয়তো কিছু কিছু ক্ষেত্রে এনাফ। মেন বই আমি বলবো, মেন বই জাস্ট কেমিস্ট্রি আর ইংলিশ যে পার্ট আসে বা না আসে তার জন্য এনাফ, বাট ওই যে ম্যাথমেটিক্স বা ফিজিক্সের যে থিওরি গুলো বা কনসেপ্ট গুলো সেগুলো কিন্তু এখনো 9-10-এর বইগুলোতে ঠিক মতো আলোচনা করা নাই। তো সেগুলোর জন্য বেশি বেশি করে টেস্ট পেপার সলভ করা বা বেশি করে ক্লাস অ্যাটেন্ড করা বা অনলাইনে লেকচার শিট দেখা বা যে কোনো ম্যাটেরিয়ালস ফলো করা উচিত আসলে। মানে মেইন বইয়ের পাশাপাশি আমাদের বাকি যে জিনিসগুলো আছে সেগুলো একটু কভারেজ করতে হবে। আচ্ছা, তো আমরা মোটামুটি প্রিপারেশন সম্পর্কে জানলাম। এখন একটা স্টুডেন্ট অবশ্যই কলেজ নিয়ে একটা ড্রিম করতে পারবে। তো তোমার কলেজ লাইফ নিয়ে যদি একটু বলো। ওকে, আমি ফার্স্টে আস্ক করবো তোমাদের কুইজ নিয়ে, কারণ এনডিসির কুইজ নিয়ে মানে অনেক কথাবার্তা হয়, তো কুইজ নিয়ে একটু যদি বলো। আমি মোটামুটি যখন 9-10-এ পড়তাম তখন আসলে খুব ভালো মার্কে উঠতো, বাট নটর ডেমে যখন ফার্স্ট না, যখন সেকেন্ড কুইজটা হয়েছিল আমাদের কেমিস্ট্রিতে দ্রাব্যতা, আমি পাইছিলাম মাত্র 15 100-এর মধ্যে। সো আই ওয়াজ ডিভাস্টেটেড। কি হইলো, 3 নাম্বার কোশ্চেন, 3 নাম্বারের কোশ্চেনটাও মিললো না, 4 নাম্বারের কোশ্চেনটাও মিললো না, এমসিকিউ সব ভুল, ডেফিনেশন সব ভুল লিখছি। সো আমি যে ভুলটা করছিলাম সেটা হচ্ছে আমি, হ্যাঁ অনেক শুনছি এনডিসির ব্যাপারে, এনডিসির কুইজ অনেক হার্ড হয়, বাট আমার ভুল ছিল আমি পরীক্ষার আগের রাত্রে সেদিন ভালো মতো প্রিপারেশন নেওয়া যায়। আমি জাস্ট মেন বই সলভ করছি, মেন বইয়ের কোশ্চেন গুলো সলভ করছি, বাট আমি ওই যে আমাকে টেস্ট পেপার গুলো সলভ করতে হবে বা এনডিসির আগের ইয়ারের যে কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করতে হবে, এটা কখনো ভাবি নাই। বাট কুইজে আমার এনডিসিতে হাইয়েস্ট মার্ক হচ্ছে ফিজিক্সে 100 আর কেমিস্ট্রিতে 15। তো কুইজে যেমন আমি এক ডাউনফলও দেখছি, এমন একইভাবে আমি কুইজে অনেক আপার মার্কও পাইছি, বাট আমি কুইজে সবচেয়ে কনসিস্টেন্সি মেনটেন করতে পারছি ইংলিশ সাবজেক্টটাতে, আর সবচেয়ে খারাপ হয়েছে আমার কেমিস্ট্রিতে। কারণ কেমিস্ট্রিতে আমার এভারেজ ছিল লাস্ট পর্যন্ত 45 বা 50 কুইজে। তবে ম্যাথমেটিক্স কুইজটা না আলাদাভাবে বলতে হয়, বাট ম্যাথমেটিক্স কুইজে, এনডিসির ম্যাথমেটিক্স কুইজে ভালো করা টাফ কোনো বিষয় না। বেশিরভাগ সময় এসিও আহমেদ আর কেতাবুদ্দিন স্যারের বইয়ের সব প্র্যাকটিস গুলো খুব ভালো মতো করে গেলে ভালো নাম্বার তোলা সম্ভব, বাট এনডিসি কুইজের সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে টাইম। যেমন আমাদের একটা ইন্টিগ্রেশন কুইজ হয়েছিল, 10টা ইন্টিগ্রেশন 30 মিনিটে করতে হবে, 30 বা 40 মিনিটে করতে হবে। তো কিছু কিছু ইন্টিগ্রেশন এমন যে আমি দেখেও বুঝতে পারতেছি না আমি কেমনে শুরু করব। তো সেখানে 30-40 মিনিটে 10টা সলভ করা তো অনেক ঝামেলাদায়ক হয়ে যায়। আর আমাদের ফিজিক্স কুইজ গুলো সবচেয়ে বেশি কঠিন হইতো আসলে। আচ্ছা, তো মানে কুইজ নিয়ে আগেই পোলাপানদের কোনো ভয় দেখাতে চাচ্ছি না, এটা আসলে চান্স পাওয়ার পরের বিষয়। তো যাই হোক,
কুইজ নিয়ে মোটামুটি একটু ধারণা দিতে পারলাম যে এখানে কি ফেস করতে হবে। তো এনডিসির ক্লাব যে আছে, এগুলা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়, এগুলা কো কারিকুলার অ্যাক্টিভিটিসে অনেকে যুক্ত থাকে। তোমার কাছে কি মনে হয়, ওইসবে যুক্ত থাকার কারণে কি পড়ালেখার কোনো হ্যাম্পার হতে পারে? না, এনডিসির ক্লাবগুলো অনেক ভালো আসলে। এনডিসির ক্লাবগুলো আমি বলবো দেশের কলেজগুলোর মধ্যে সেন্ট জোসেফের পাশাপাশি এনডিসির ক্লাবগুলো অনেক ভালো, এবং এনডিসির ক্লাবগুলোতে যুক্ত থাকলে লিডারশিপ কোয়ালিটি বা কেমনে কাজ করে এগুলো শিখতে পারা যায়। বাট সমস্যাটা তখন বাটে যখন আমি ক্লাবের ওয়ার্কে বেশি ইন্টারেস্টেড আমার ক্লাস বাদ দিয়ে। যেমন আমি চেস ক্লাবে যুক্ত ছিলাম, আমাদের চেস, নটরডেমের চেস ক্লাব অবভিয়াসলি দেশের সেরা চেস ক্লাবগুলোর মধ্যে একটা কলেজ লেভেলে। বাট অনেক সময় যখন ফেস্ট আসে বা ইন্টার টুর্নামেন্ট গুলো হয়, তখন কাজের চাপ সামলানো কঠিন হয়ে যায়। তো বেশিরভাগ সময় দেখা যায় যে ক্লাবে ফার্স্ট ইয়ারে অনেক লোক থাকে, বাট একসময় ঝরে পড়ে। বা এমন দেখা যায় ক্লাবে কেউ জয়েন করছে, বাট সে আসলে ক্লাবের জাস্ট আইডি কার্ডটা শো করার জন্য জয়েন করছে, সে ক্লাবের কোনো কাজে ইন্টারেস্টেড না। তো আসলে ইন্টারেস্ট থাকলে ক্লাবে আসলে যুক্ত হওয়া উচিত, তবে অবশ্যই সেটা পড়াশোনাকে হ্যাম্পার না করে। এটা আমি হাড়ে হাড়ে টের পাইছিলাম হচ্ছে ফার্স্ট ইয়ারে যখন ফেস্ট হয়েছিল, তখন তখন পড়াশোনা অনেক আচ্ছা। হ্যাম্পার হয়েছিল তো এক সপ্তাহ। তো আমাদের পড়ালেখাটাকে ঠিক রেখে তারপরে যদি সময় পাওয়া যায় তাহলে ক্লাব ওয়ার্কে যাওয়া উচিত, এটাই তো। না, হ্যাঁ, মানে তো ক্লাবে জয়েন অবশ্যই করা উচিত, বাট পড়ালেখার জন্য ক্ষতি না পড়াশোনাকে হয়। প্রায়োরিটি দিয়ে, হ্যাঁ। হ্যাঁ, ওইটা যেন কারণ ফার্স্ট প্রায়োরিটি। ক্লাব একটা আচ্ছা। সার্টিফিকেট দেয় মেম্বারদের। জি জি। আচ্ছা, আমরা মোটামুটি ক্যাম্পাসের লাইফটা জানলাম। তো আমার কাছে মনে হয় এনডিসি ল্যাব মনে হয় বাংলাদেশের কলেজগুলোর মধ্যে সব থেকে প্যারাদায়ক। এটা নিয়ে আমরা সবসময় কথা শুনি। তো ল্যাবে আসলে টিকে থাকা কিভাবে সম্ভব? ল্যাবে আসলে টিকে থাকা সবচেয়ে টিকে থাকার মূল মন্ত্র হলো নিজের লিসেনিং ক্যাপাবিলিটি বাড়ানো। আমি সবসময় দেখছি ল্যাবে মানুষ বেশিরভাগ সময়, ইনক্লুডিং মি, বেশিরভাগ সময় ভুল করে টিচারদের ইনস্ট্রাকশন না শোনার জন্য। যেমন টিচার বলছে স্ক্রু ওয়াচ দিয়ে ঠিক মতো তারটা মাপো, বাট যেখানে তার 4 মিলিমিটার, আমি সুন্দর করে মিলানোর জন্য লিখে দিয়ে আসলাম 1 মিলিমিটার। কিন্তু সমস্যা হচ্ছে টিচাররা এই ল্যাব ওয়ার্ক গুলো চেক করবে সিল দেওয়ার আগে। তখন ফিজিক্স ল্যাবে যে সবচেয়ে সুন্দর ব্যাপারটা সেটা হচ্ছে, যদি সিগনিফিক্যান্ট কোনো ভুল থাকে, ল্যাব ওয়ার্কটা সুন্দর করে চোখের সামনে ছিঁড়ে ফেলবে। তারপরে আবার একটা মেকআপ টাইম দিবে যে তুমি ওই সময় ওই ব্যাচের সাথে আবার ল্যাব করতে আসবে। তবে এনডিসি ল্যাব প্যারাদায়কের চেয়ে বেশি ভালো, বেশি যে ওয়ার্ডটা ভালো ইউজ করা যায় সেটা হচ্ছে হার্ড। এনডিসি ল্যাবের ফ্যাসিলিটি যেমন অনেক ভালো, টিচার টিচার আমাদের টিচার কিন্তু অনেক কড়া। সবচেয়ে বেশি ঝামেলা আমি ফেস করছি হচ্ছে বায়োলজি ল্যাবে। যেমন বায়োলজি ল্যাবে আমাদের সেকেন্ড ইয়ারে, বাংলাদেশে বেশিরভাগ কলেজেই হাতে কলমে কাজগুলো করায় না, বাট বায়োলজি ল্যাবে আমার মনে আছে আমার সামনের বন্ধু ডাইসেকশন করছিল হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের কাণ্ডের, আর আমি ডাইসেকশন করছিলাম তেলাপোকা রুই মাছের, উইথাউট গ্লাভস। সো এগুলা অনেকের জন্য খারাপ অভিজ্ঞতা হয়, বাট রিয়েলি ভালো অভিজ্ঞতা, কারণ ডাক্তারি অনেকে পড়তে যায় তাদের তো লাশই কাটতে হবে। তো এখানে তেলাপোকা বা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স দেয় আর কি। এনডিসি প্যারাদায়ক মনে হলো আসলে দরকার। আচ্ছা, তো আমরা ল্যাব নিয়ে মোটামুটি ধারণা পাইলাম, কুইজ নিয়ে পাইলাম, এন্ড ক্যাম্পাস লাইফ নিয়ে পাইলাম। তো এনডিসি এর রিটেন সম্পর্কে আমরা কথাবার্তা বলি। এমসিকিউ হোক বা রিড মানে শর্ট কোশ্চেন হোক, এনডিসি কিন্তু আরেকটা পার্ট আছে যে ভাইবা নিয়ে। তো ভাইবা তো কিন্তু বাদ যায় মাঝে মাঝে, অনেকেই বাদ যায়। আচ্ছা, তাহলে ভাইবা সম্পর্কে তুমি একটু বলো, তুমি যেটা ফেস করছো ওটা বলো। এনডিসিতে আগে আমি আমার আমার ভাইবাটা বলে নেই। হ্যাঁ হ্যাঁ। এনডিসিতে আমি ভাইবা দিতে গেছিলাম একদম সকাল সকাল। তো আমার আশেপাশের পোলাপান হাজার রকমের সার্টিফিকেট নিয়ে আসছে। কেউ গিটার কম্পিটিশনে ফার্স্ট, ঠিক আছে, কেউ হ্যানো কম্পিটিশনে ফার্স্ট, বাট আমার কাছে ছিল মাত্র একটা সার্টিফিকেট। আমি কবে কোনটা কম্পিটিশনে সেকেন্ড হয়েছিলাম তারটা নিয়ে চলে আসছি। এনডিসি কিন্তু যখন ভাই বানায় তখন বলে দেয় যে একাডেমিক সার্টিফিকেট গুলোর পাশাপাশি তোমার যদি কোনো কো কারিকুলার ওয়ার্কের সার্টিফিকেট থাকে সেটাও নিয়ে আসতে। আমি আমি আমাদের আমার ভাই বানিয়েছিলেন হচ্ছেন তিতাস স্যার।
ভিনসেন্ট তিতাস রোমারিও রোজারিও স্যার, ফিজিক্স ডিপার্টমেন্টের হেড যিনি, তিনি আমাকে প্রথমে বলছেন বসো, তারপরে নাম জিজ্ঞাসা করছেন, আমি কোত্থেকে আসছি। সো দ্য মোস্ট সো দ্য মোস্ট ট্রিকি কোয়েশ্চেন ইজ, তুমি কেন এনডিসিতে পড়তে চাও, তুমি কেন পড়তে চাও। রাজুক তো খারাপ ছিল না, এখানে আসলে তো মানাইতে পারবা না। এখানে জানো কুইজ কত হার্ড হয়। মানে আমি বলছি জি স্যার, আমি শুনছি এগুলা এসব সম্পর্কে, বাট টু মি নিউ প্লেসেস আর লাইক নিউ অপরচুনিটিস, সেটা প্যারাদায়ক হোক বা কোনো কিছু ভয়ানক। তারপরে সার্টিফিকেট গুলো দেখতে চাইলেন। তারপরে দুই তিনটা খুব অজানা টাইপ কোয়েশ্চেন, যেমন কামিকাজে মানে কি। কামিকাজে মানে আমি জানতাম, যেহেতু আমি জাপানিজ অনেক ওয়েব সিরিজ দেখছি, বাট আরেকটা কোয়েশ্চেন করছিলেন যে ফিফা ওয়ার্ল্ড কাপের কি একটা পুরস্কার নিয়ে কি একটা কোয়েশ্চেন করছিলেন। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইন্টারভিউয়ের বা ভাইবার যে এটিকেটটা, আমি কেমন ড্রেস পরে গেলাম বা আমি কেমনে আচরণ করতেছি, আমার বডি ল্যাঙ্গুয়েজে আমার অ্যাগ্রেসিভনেস প্রকাশ পাইতেছে না, এটা ইনশিওর করা। বা স্যাররা উল্টাপাল্টা কোয়েশ্চেন করেন দেখার জন্য আমি কিভাবে হ্যান্ডেল করতে পারতেছি। যেমন স্যার নিজেও হয়তো এক্সপেক্ট করেন না কামি কাজে মানে কি আমি সুন্দরভাবে অ্যান্সার দিয়ে দেবো, বা ফুটবল সম্পর্কিত একটা কোয়েশ্চেন আমি অ্যান্সার দিতে পারবো না। বাট উনি দেখছেন আমি ওই সময় বিনয় প্রকাশ করি যে স্যার আমি জানি না, বা স্যার আমার মনে পড়তেছে না, নাকি আমি চুপচাপ বসে থাকি বা স্যারের সময় নষ্ট করতে থাকি, যে ঠিক আছে মনে করার চেষ্টা করি। যেহেতু এনডিএসির ভাইভা বেশিরভাগ সময় হয় 2 থেকে 5 মিনিটে, সর্বোচ্চ 5 মিনিট, ম্যাক্সিমাম টাইম 2 মিনিট। তো সেই সময় যতটা সম্ভব কাম থাকার চেষ্টা করা উচিত। আচ্ছা, তো ভাইবাটা আসলে তোমাদের মানে স্টুডেন্ট পরীক্ষা করার জন্য হয় যে তাদের আচরণ কিরকম, তারা কোশ্চেন গুলোকে কিভাবে হ্যান্ডেল করে। এন্ড ভাইবার ক্ষেত্রে তোমার ড্রেস আপটা কেমন ছিল, এটা কিন্তু একটা কোশ্চেন। ভাইভার ক্ষেত্রে আমি যখন কোচিং এর ভাইয়াদের কাছে আস্ক করছি, ভাইয়া আপনি তো এনডিসিটা ছিলেন, আমাকে বলেন আমি কি পরে যাব। ভাইয়া বলছে অক্সফোর্ড শুজ, ফর্মাল প্যান্ট, অবশ্যই সাদা কালারের শার্ট, কোট পরার দরকার নাই যেহেতু আইবি এর ভাই বানা। তো আমি সাদা কালারের শার্ট পরি না, আমি পরছিলাম শেষ পর্যন্ত আসমানি কালারের শার্ট। বাট অনেকে অনেকে দেখছিলাম অনেকখানি ফর্মালও না বা খুব বেশি ইনফর্মালও বলা যায় তাই না, অনেকে সে সময় শীত পড়তেছিল তো অনেকে জ্যাকেট বা এটাই পরেছিল, বা স্টাইলিশ শুজ, জিন্স। বাট আমি টিচারের চোখের দিকে তাকাই দেখছি ওনারা অত অত বেশি প্যারা নিতেছেন না, যে পোলাপান কি পরে আসছে। বাট অতিরিক্ত হয়তো স্টাইলিশ কিছু পরলে স্যারদের চোখে অবশ্যই কটু লাগবে সেটা। হ্যাঁ, তার মানে হচ্ছে খুব যে দামি পোশাক পরতে হবে এমন না, পোশাকটা থাকতে হবে মার্জিত, এমন টাইপের কিছু। আচ্ছা, হ্যাঁ, তো আমরা মোটামুটি তোমার অ্যাডমিশনের যে পুরো জিনিসটা সেটা জানলাম, রিটেন পরীক্ষা সম্পর্কে জানলাম এন্ড ভাইবা সম্পর্কে জানলাম। আচ্ছা, তোমার কাছে আমি শর্টলি জুনিয়রদের জন্য কিছু পরামর্শ আশা করবো যে তাদের এখন আগে তো রিটেনে পাস করতে হবে, তো রিটেনের জন্য তারা আসলে কি কি করবে এখন? রিটেনের জন্য অ্যাট ফার্স্ট তুমি বইটা ভালো মতো কভার করো, তোমার যে মেন বইটা। কারণ আমার মনে আছে যে আমি ইংলিশের একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারি না জাস্ট বিকজ আমি ইংলিশের মেন বই কোনোদিনও পড়ি নাই। কারণ আমি জানতাম আমার এসএসসি তে মেন বই পড়ে কোনো কাজ নাই, আমি টেস্ট পেপার সলভ করে গেলে আমি A+ পেয়ে যাবো। যেমন ইংলিশে আমাদের একটা কোয়েশ্চেন আসছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সরাসরি টেক্সট থেকে একটা লাইন তুলে দিয়ে বলছে ফিল, এই গ্যাপটা ফিল ইন করো। তো ওইটা আমি পারি নাই, না পড়ে গেলে তো পারা সম্ভব না। জাস্ট মেন বইটা অবশ্যই পড়তে হবে। সেকেন্ডলি অনেক বেশি বেশি করে টেস্ট পেপার সলভ করা, কনসেপ্ট ক্লিয়ার করা, সেটা ইউটিউব ভিডিও থেকে হোক, কোনো বই থেকে হোক, বা কোনো ইউনিভার্স, ওটা বেশি চলে যায়, বা যে কোনো কনসেপ্ট বই থেকে হোক, অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার করা। আর অনেক বেশি বেশি করে মক টেস্ট দেওয়া। যেমন আমাদের ক্ষেত্রে অনেকে মনে করে যে আমি সেন্ট জোসেফের ভর্তি পরীক্ষা দিব না, জাস্ট এনডিসি ভর্তি পরীক্ষাটা দিব। যেমন আমাদের ক্ষেত্রে সেন্ট জোসেফের ভর্তি পরীক্ষা যেহেতু ফার্স্টে হয়েছিল, আজ আমি ভাবলাম সেন্ট জোসেফের ভর্তি পরীক্ষাটা দিয়ে আসি, একটা মক টেস্ট মতো হয়ে যাবে। আমাকে টিচার যখন সেন্ট জোসেফের ইন্টারভিউর সময় জিজ্ঞাসা করছিল, তখন আমি বলছিলাম না না, সেন্ট জোসেফে আমি ভর্তি হবো যদি চান্স পাই। বাট ওনাকে আমার বলতে ইচ্ছা করতেছিল আমি আসলে এখানে মক দেওয়ার জন্য আসছি। তখন আমি আগে কোথাও
অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হই নাই, এক্সেপ্ট রাজুক। আচ্ছা, তো আমরা মোটামুটি তোমার প্রিপারেশনটা বুঝতে পারছি, অ্যান্ড জুনিয়রদের জন্য পরামর্শ থাকলো যেটা মেন বইটা খুব ভালো মতো কভার করা। অ্যান্ড মেন বইয়ের অনেক টপিক থাকে, সেই টপিকগুলা খুব ডিপে যেতে হবে এমন কিছু না, যতটুকু তোমার দরকার, হ্যাঁ ততটুকুর মধ্যে শেষ করা। অ্যান্ড সৌম্য যেটা বলতেছিল সেটা হচ্ছে মকের কথা, অর্থাৎ তুমি যদি কোনো জায়গায় পরীক্ষা দেওয়ার অপরচুনিটি থাকে তোমার, তাহলে সেগুলো দেওয়া উচিত। অ্যান্ড যেটা আমরা আগের ভিডিওতেও কভার করছি সেটা হচ্ছে মোর প্র্যাকটিস। ঠিক আছে, তুমি একটা জিনিস পড়ে নিছো, বাট ওটা মানে মানুষ হিসেবে আমাদের ভুলে যেতে হবে, ঠিক আছে, আমরা কিন্তু মনে রাখতে পারবো না। তো তুমি খুব বেশি পড়ার দিকে ফোকাস দিতে হবে এমন না, বাট যা পড়ছো ওগুলা যেন ভুলে না যাও কোনোদিনও, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে একটা ফেইলার আছে, আমি এনডিসি তে পাই নাই, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে আমি মানে খুব একটা যে প্রিপারেশন নিয়েছিলাম এমন কিছু না, জাস্ট পরীক্ষা দিয়েছিলাম, মানে কোথায় পড়বো জানি না। ঠিক আছে, তো আমি পরীক্ষার হলে ঢুকছিলাম, তো আমাদের কিন্তু খুব একটা আহামরি কোশ্চেন ছিল না। আমরা যে 22 সালে 22 ব্যাচে যে পরীক্ষা দিছি, কিন্তু লাস্টে কিন্তু একটা আনএক্সপেক্টেড কোশ্চেন আসছিল ডাক বাংলো নিয়ে। ডাক বাংলো, হ্যাঁ আমার হ্যাঁ, পাশের ডাক ফ্রেন্ড বাংলো নিয়ে। ছিল, ডাক বাংলো হচ্ছে গ্রাম বাংলার অবিচ্ছেদ্য ঐতিহ্য। আচ্ছা, ওটা একটা আনএক্সপেক্টেড জিনিস ছিল, বাট বাকি যে অংশগুলো ছিল ওটা কিন্তু একদমই নর্মাল ছিল, ঠিক আছে। তো আমাদের সময় মনে হয় 25টার মতো কোশ্চেন আসছিল, আমি যদি ভুল না করি, এরকম টাইপের কিছু আসছিল। তো আমাদের সময় আমার মনে আছে যে টিচার এসে বলছিল তোমাদের যে 1 পৃষ্ঠার মধ্যে লিখতেছো, লিখে ফেলো, বাট লাস্ট কোশ্চেনটা অ্যান্সার করার আগে মানে মাথায় রাখো যে কি পরিমাণ জায়গা লাগবে। তখন আমরা দেখছিলাম যে ওখানে ডাক বাংলোটা লিখতে বলছে। অ্যান্ড এনডিসির ক্ষেত্রে একটা আমি নিউজ দিয়ে রাখি, যেটা হচ্ছে আমাদের সময়, হ্যাঁ আমাদের সময় কিন্তু নেগেটিভ মার্কিং ছিল না। অবশ্যই আমাদের শর্ট কোশ্চেন হয়েছে, তো আমাদের নেগেটিভ মার্কিং ছিল না। অ্যান্ড আমাদের হলেরই কে যেন মানে আস্ক করছিল আমাদের নেগেটিভ মার্ক থাকবে কিনা, তো টিচার বলছিল যে নেগেটিভ মার্কিং থাকবে না। তো এটা আসলে এক্সপেক্ট করে যাওয়া ঠিক না, নেগেটিভ মার্কিং থাকবে নাকি থাকবে না এটা আসলে আগে থেকে বলা পসিবল না। কারণ এনডিসি নিয়ে যে তোমরা বিভিন্ন জিনিস দেখো, বিভিন্ন কোশ্চেন ব্যাংক দেখো, ওগুলো কিন্তু এনডিসি কখনো প্রকাশ করে না। এগুলো কিন্তু বাইরে যে যারা পরীক্ষা দিয়ে আসে তাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন কোচিং, বিভিন্ন প্ল্যাটফর্ম ওগুলো কালেক্ট করে, ঠিক আছে। তো তোমাদের প্রিপারেশন থাকবে সবকিছু নিয়েই গুছিয়ে ফেলা, ঠিক আছে। এখন তোমার একটা ফ্রি টাইম চলতেছে, তো তোমার অবশ্যই এনজয় করার একটা টাইম আছে, বাট ভুলে গেলে চলবে না। তুমি যদি এনডিসি তে পড়তে চাও তোমাকে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে, রেগুলারলি প্র্যাকটিস করতে হবে। তো সময় তোমার কাছে জানতে চাবো যে এসএসসি পরে তুমি কোচিং এ ভর্তি হয়ে গেছিলা, তুমি মানে পুরোপুরি ডেডিকেটেডলি প্রিপারেশন নিছো, তো জুনিয়রদের জন্য তোমাদের কি পরামর্শ থাকবে যে দিনের কোন টাইমটা বা কত টাইম কিভাবে কাজে লাগাতে পারে, যেহেতু ওদের একটা ভ্যাকেশন চলতেছে এখন। আহ যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, যারা এনডিসি তে ভর্তি হতে চায়, তাদের আসলে দিনের পড়ালেখার কোনো ফিক্সড টাইম নেই। এক একজনের বায়োলজিক্যাল ক্লক এক এক রকম, এক একজনের অ্যাটেনশন এক এক সময় আসে। অনেকে সন্ধ্যা 7টা থেকে পড়া শুরু করে, কিন্তু আমার সন্ধ্যা 7টায় ফেসবুকে রিলস দেখতে বেশি ভালো লাগে। আমার পড়াশোনা করতে ভালো লাগে সকাল সকাল। আমি এনডিসির যখন প্রিপারেশন নিতেছি, তখন আসলে খুব বেশি পড়াশোনা যে করছি তা না, তবে বেসিক গুলা ঠিক করছি। দিনে 4 থেকে 5 ঘন্টা এভারেজ টাইমে দিছি। আর যখন মক টেস্ট গুলো আসছিল বা যখন কঠিন বিষয়গুলো আয়ত্ত করা লাগতেছে, তখন 7 থেকে 8 ঘন্টা নতুন শেখার জন্য। জাস্ট এইটুকুই বলবো যে অন্তত দিনের পড়াটা দিনে শেষ করে রাখতে। কতটুকু সময় লাগতেছে ডাজেন্ট ম্যাটার। অনেকে অনেক ফাস্ট রিড করতে পারে, অনেকের রিড করতে বা শিখতে অনেক দেরি হয়ে যায়। আচ্ছা, তো মানে পড়া জমিয়ে রাখা যাবে না, একটা পার্টে ভাগ করে পড়াগুলোকে শেষ করা, এটাই আর কি তোমাদের জন্য হ্যাঁ, পরামর্শ থাকে। কারণ যখন এক্সাম চলে আসবে, তখন আগের রাত্রে পড়ে পরের দিন পার পাওয়া সম্ভব না। একদমই না, তো আগে থেকেই প্রিপারেশন রাখতে হবে। তো আমরা মোটামুটি এনডিসি নিয়ে যে কথাবার্তা সেটা শেষ করেই ফেলছি। অ্যান্ড সময়ের কাছ থেকে আমরা মোটামুটি ধারণা পেলাম রিটেন এক্সাম সম্পর্কে, ভাইবা বোর্ডে কিভাবে নিজেকে ফেস করতে হবে। সেটা অবশ্যই ডিফারেন্ট আলোচনা, আগে তোমাদের রিটেনে পাস করতে হবে। অ্যান্ড এনডিসি সিট, আমি যদি ভুল না করি তাহলে 2000-এর আশেপাশে এরকম টোটাল সিট, তাই না? ডিসির সিট আসলে আমাদের 17টা গ্রুপ, প্রত্যেক গ্রুপে 110 থেকে 120 জন করে থাকে।
তিনটা, দুইটা বা তিনটা গ্রুপ হচ্ছে ইংলিশ মিডিয়াম থাকে, আর বাকিগুলো থাকে বাংলা মিডিয়াম। আচ্ছা আচ্ছা, এনডিসি যে গ্রুপ সিস্টেম হয়, যেটা যে গ্রুপ 1 2 এইভাবে চলে, এটা কি অ্যাডমিশন টেস্টের মার্কস এর কোনো প্রভাব আছে এখানে? আহ, আমি অনেকের কাছে জিজ্ঞাসা করছি, কেউ বলছে হ্যাঁ, কেউ বলছে না। আই এম নট শিওর অ্যাবাউট দিস, বাট আমি আচ্ছা, গ্রুপ এটা আর কি করেছিলাম। ভেতরে খবর, এটা জানা পসিবল না। তো আমরা মোটামুটি সব কোশ্চেনই করে ফেলছি, এন্ড সুমিও মোটামুটি আমাদের সুন্দরভাবে অ্যান্সার করে দিছে। আরেক তোমার কিছু বলার থাকলে বলতে পারো। সোমিও, আমার শেষ কোশ্চেনটা হচ্ছে যে এখন এই 2025 সাল, তো এখন এই সময় এসে কলেজ কতটা ইম্পর্ট্যান্ট ভবিষ্যৎ অ্যাডমিশন টেস্টের জন্য, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য, এই ব্যাপারে যদি বলতাম। সরি। আমি বলছি, আচ্ছা, আমার এখন হচ্ছে 2025 সাল, এই এই সময় এসে এই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য কলেজের প্রভাব কেমন, একটা কলেজ কতটা ইম্পর্ট্যান্ট, ডাজ কলেজ ম্যাটার? কলেজ আসলে একদিক থেকে ম্যাটার করে, একদিক থেকে ম্যাটার করে না। কলেজ ম্যাটার করে এনভায়রনমেন্টের দিক দিয়ে, কারণ নটরডেমে প্রতিযোগিতা বেশি। যেমন আমাদের নটরডেম একজন টিচার বলছিলেন যে নটরডেম যে দেশ সেরা কলেজ, এটা হচ্ছে মূলত তার স্টুডেন্টের জন্য। কারণ সব জায়গা থেকে ভালো স্টুডেন্টরা এসে নটরডেমে ভর্তি হয়, নটরডেম ভালো স্টুডেন্ট যে তৈরি করে বের করে দেয় 1.5 বছরের মধ্যে, এমনটা না। বাট নটরডেম একটা কম্পিটিটিভ থিঙ্কের মধ্যে রাখে সব স্টুডেন্টকে, যেন স্টুডেন্টরা ছিটকে না পড়ে বা স্টুডেন্টরা কনস্ট্যান্টলি পড়াশোনা করে। কিছু কিছু কলেজে পরিবেশ খুবই খারাপ, বা অনেক অনেক রেপুটেড কলেজ আছে। সো এনডিসি বা সেন্ট জোসেফ ভর্তি হতে না পারলে যে আমার জীবন অন্ধকার হয়ে গেল, আমি বুয়েটে চান্স পাবো না, আমি ভালো কোনো ইউনিভার্সিটি চান্স পাবো না, এমনটা না। ইনস্টিটিউশন ম্যাটার করে আসলে এনভায়রনমেন্টের জন্য, এছাড়া অন্য কোনো ফ্যাক্টরে করে না। আচ্ছা, তো আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম আর কি। তো আজকের যে সেশনটা ছিল, সেখান থেকে আমরা যদি শর্টলি সামারাইজ করি, তাহলে এনটিসি রিটেন পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অবশ্যই মেইন বুকের উপর ভালো দখল রাখতে হবে। শুধু যে এমসিকিউ পরীক্ষা আসবে বা শুধু যে এক কথায় উত্তর আসবে এরকম না, তোমাদের দুই ভাবে প্রিপারেশন নিতে হবে। এরপরে তোমরা যদি রিটেনের টিকে যাও, সো তারপরে তোমাদের ভাইবা বোর্ডে বসতে হবে। ভাইবা বোর্ড আসলে তুমি নিজেকে কিভাবে প্রদর্শন করতেছো সেটাই। এখানে যে কোশ্চেনের অ্যান্সার করে তোমাকে আগে যেতে হবে এরকম কিছু না। কোশ্চেন যদি না পারো, সেটা স্কিপ করার মেন্টালিটি তোমার থাকতে হবে। এটা কিন্তু সব ক্ষেত্রেই সত্য। সো আমরা আজকের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। আগের ভিডিওতে আমরা সেন্ট জোসেফের যে ভর্তি পরীক্ষার পদ্ধতি অ্যান্ড সেখানে টিকে থাকা অ্যান্ড ক্যাম্পাস লাইফ সম্পর্কে আমরা আলোচনা করছি, অ্যান্ড আজকে আমরা সময়ের কাছ থেকে এনডিসির যে লাইফ, সেখানে টিকে থাকার যে আমাদের উপায় অ্যান্ড সেখানে খুব ভালো করার উপায়, সেগুলো আমরা জানলাম। আশা করি তোমাদের আজকের এই ভিডিও থেকে উপকার হয়েছে, অ্যান্ড সামনেও আমরা ভিডিওগুলো দেওয়ার ট্রাই করব। অ্যান্ড ধন্যবাদ সৌম্য, তোমাকে তোমার মূল্যবান টাইম আমাদের সাথে দেওয়ার জন্য। তুমি অবশ্যই এখন ডিউতে আছো, ইনশাল্লাহ সামনেও ভালো করবা। তো আমি একটু লাস্টলি অ্যাড করতে চাই, তোমরা সফলতার গল্প শুনছো, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, কলেজ যে মেটার করতেছে বা মেটার করতেছে না, এটার ক্ষেত্রে কিন্তু একটা কথা আছে যে এনডিসিতে 2000-এর মতো মানুষ চান্স পাবে, বাট তারপরে কি হবে? ঠিক আছে, তারপরে যদি মানুষ কি পড়ালেখা বাদ দিয়ে দিবে? তা না কিন্তু। তার মানে আমাদের অন্য কলেজে পড়লেও সেখানেও সমানভাবে পরিশ্রম করতে হবে। যেমন আমার আর আরিকের ক্ষেত্রে আমরা কিন্তু রাজুকে পড়েও মোটামুটি গ্রো করছি, অ্যান্ড অ্যাডমিশন টেস্টে মোটামুটি সফলতা আনছি আলহামদুলিল্লাহ। তো এই ছিল তোমাদের জন্য আজকের মতো এই পর্যন্তই। আজকে আমরা এনডিসি সম্পর্কে ধারণা দেওয়ার ট্রাই করছি। আশা করি তোমাদের ভালো লাগছে, অ্যান্ড আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবা। অ্যান্ড তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।